ইরানের প্রতিশোধ শুরু। ইরানের হামলায় কেঁপে উঠল কাতার, কুয়েত আর আরব আমিরাত। ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না, বলছেন নেতানিয়াহু। জানাবো মোস্তফার গোপন নির্দেশ, যুক্তরাষ্ট্র খুঁজছে তবে পাচ্ছে না। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের প্রতিশোধ শুরু। ইরানের হামলায় কেঁপে উঠল কাতার, কুয়েত আর আরব আমিরাত। ভোরের আলো ভোটার আগে কাতারের মুসাইদ বন্দরের আকাশে দেখা যায় এক ঝাঁক যান্ত্রিক দানব। ইরানের তৈরি এই ড্রোনগুলোর টার্গেট ছিল এটি বিশাল পূর্ণবাহী জাহাজ। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের জলসীমায় থাকা একটি বাণিজ্যিক জাহাজে সরাসরি আঘাত হেনেছে ঘাতক ড্রোন। যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি, কিন্তু আগুনে লেলিহান শিখা জানান দিচ্ছিল যে এই আক্রমণ ছিল কতটা সুপরিকল্পিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে যখন এই হামলা চলে, তখন মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধ সিনেমার দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। সংঘাতের আজ থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাত। দুবাই এবং আবুধাবির আকাশে যখন সাধারণ মানুষ রবিবারের সকাল উপভোগের প্রস্তুতি নিচ্ছিল, তখনই বেজে ওঠে এর রেড সাইরেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে ধেয়ে আসা দুটি শক্তিশালী ড্রোন আকাশেই রুখে দিয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে ড্রোনের ধ্বংস হওয়ার শব্দে থরথর করে কেঁপে ওঠে জনপদ। কুয়েত সিটি যখন ঘুমের ঘোরে, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলীয় সীমাতে হানা দেয় শত্রুর ড্রোন। কুয়েত সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন ভোরে একাধিক ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। নির্দিষ্ট নিয়ম মেনে সেনাবাহিনী সেগুলো মোকাবেলা করলেও এই ঘটনা কুয়েতবাসীর মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কোনো দেশের নাম সরাসরি না নিলেও আঙুল কিন্তু তেহরানের দিকেই। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকা বারুদটি সরবরাহ করেছে খোদ ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার ছেড়েছেন, আমাদের সহনশীলতা আজ শেষ হলো। আমাদের কোনো জাহাজে আঘাত এলে এর পরিণতি হবে ভয়াবহ। আমেরিকান জাহাজ আর সামরিক ঘাঁটি হবে আমাদের মূল লক্ষ্য। হামলার শিকার হওয়া জাহাজটি আসলে কার তা নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে কাতারের উপকূলে যে জাহাজটি জ্বলছে সেটি মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও দাবি করেছে যে কয়েকদিন আগেই তাদের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালীতে রহস্যময় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক দেশের জাহাজ টার্গেটে আসায় পার্স উপসাগর এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইরানের এই আগ্রাসনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বজ্রকঠিন বার্তায় বলেছেন, যতক্ষণ না ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হচ্ছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ থামবে না। নেতানিয়াহুর এই মন্তব্য পরিস্থিতিকে সরাসরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জ্বালানি তেলের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী এখন রক্ষেত্র। ইরান হুমকি দিয়েছে যে তারা তলদেশের 7টি ইন্টারনেট কেবল বা সাবমেরিন কেবলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। একদিকে ড্রোনের গগনবিদারী শব্দ, অন্যদিকে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। সব মিলিয়ে 2026 সালের মে মাস মানবজাতির জন্য এক চরম সংকটের বার্তা নিয়ে হাজির হয়েছে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যদি একবার বিস্ফোরিত হয়, তবে তার উত্তাপ থেকে বাঁচতে পারবে না পৃথিবীর কোনো প্রান্তই। ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না, বলছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়। এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে সেগুলোও ভেঙে ফেলতে হবে। ইউরেনিয়াম কিভাবে সরানো
হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। তিনি দাবি করেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও একই। নেতানিয়াহুর ভাষ্য, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন আমি সেখানে যেতে চাই। তবে নেতানিয়াহুর এ বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দেশের ভেতরে ইরান যুদ্ধ ধেশ করার জন্য বাড়তি চাপের মুখে রয়েছেন। তিনি বরাবরই বলে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। রোববার প্রচারিত আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে পারবে। তিনি আরো বলেন ওই স্থানটি খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে আমরা জানতে পারবো এবং সঙ্গে সঙ্গে হামলা চালাবো। সিবিএসের প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান তিনি সামরিক পদক্ষেপের চেয়ে একটি সমঝোতাকেই বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, আমার মনে হয় এটি বাস্তবভাবে করা সম্ভব। এটা বড় কোনো সমস্যা নয়। যদি একটি চুক্তি হয় এবং আপনি ভেতরে গিয়ে তা সরিয়ে আনতে পারেন তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো উপায়। তবে গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। নেতানিয়াহু বলেন, আমাদের সামরিক পরিকল্পনা বা সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না। নেতানিয়াহু বলেন, ইরান এখনো বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তারা এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও আমরা তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছি, তবুও অনেক কিছু এখনো রয়ে গেছে এবং কাজ শেষ হয়নি। জানাবো মোস্তফার গোপন নির্দেশ, যুক্তরাষ্ট্র খুঁজছে তবে পাচ্ছে না। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তফা খামিন। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামিনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত। এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। নেতৃত্ব শূন্য দেশ, দিশাহারা, পতনা শূন্য। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তায় বিচ্ছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন হাসপাতালের বিছানা থেকে। আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয়কে কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। সিআইএ আছে, এনএসএ আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে। ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে। মোস্তফা খানের যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। মোস্তফার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। ইরানের দুই চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল, আর আমেরিকার অস্ত্র ভান্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে সঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির এক মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করলেও সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএন এর বিশ্লেষণ বলছে এর পেছনে আছে দুটি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাপ, তেলের রাজত্বে আঘাত।
হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না, বিশ্ববাজারে দাম আকাশ ছয়। কিন্তু আমিরাত তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন, এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলার লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইয়ুর আর তেল কমপ্লেক্সে আগুন জ্বলেছিল, ৩ জন ভারতীয় শ্রমিক আহত হলেন। আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠছিল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা। এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরো গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে দুটো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে একের পর এক। মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন, এ কি কেবল কাকতালি নাকি আরো গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এ বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। এটা বেশ গুরুতর বিষয়। আর সেই মুহূর্তেই যেন আরো ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা। 2023 সাল থেকে শুরু, একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ। কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। ইউরোপের বুকে আমেরিকার ঘর ভাঙতে চাইছেন ট্রাম্প, কিন্তু পারবেন কি? ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্প এখন ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। জার্মানি, ইতালি, স্পেন একে একে সব দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার কথা বলছেন তিনি। কিন্তু বলা আর করা যায় কথা নয়, সেটা ট্রাম্প নিজেও জানেন। শুরুটা হয়েছিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাক্সের একটি মন্তব্য থেকে। তিনি সরাসরি বলে দিলেন ইরান যুদ্ধে আমেরিকা অপমানিত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের কাছে কোনো যৌক্তিক কৌশল নেই। কথাটা সত্যি হোক বা না হোক, ট্রাম্পের গায়ে লেগেছে। রাগে ফুঁসে উঠে তিনি ট্রুথ সোশ্যালে মেটসকে কটাক্ষ করলেন আর সঙ্গে ঘোষণা দিলেন জার্মানি থেকে 5,000 সেনা ফিরিয়ে আনা হবে। শুধু জার্মানি নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলন, যাকে ট্রাম্প একদিন প্রিয় বন্ধু বলতেন, তিনিও ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্পের রোষের মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার আংকে উইনস্টন চার্চিল নন বলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। স্পেন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও দিত। স্পেনের ভূমিকা ছিল একেবারেই ভয়ঙ্কর, কিন্তু এই রাগের আগুনে ঘি ঠেলেছে আসলে ইরান। যে দেশকে দশকের পর পর দশক ধরে কণ্ঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, সে ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যে পুরো পশ্চিমা জটের কপালে ভাঁজ পড়েছে। ভূগর্ভস্থ মিসাইল শহর, হাজার হাজার ফুট পাথরের নিচে লুকানো অস্ত্র ভান্ডার। এই ইরানকে সামরিকভাবে ঘায়েল করা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, খরচ বাড়ছে, আর পশ্চিমা মিত্রদের মধ্যে ফাট জড়া হচ্ছে। ইরান কার্যত নিজে না লড়েও শত্রু শিবিরে ভাঙন ধরিয়ে দিচ্ছে। এটাই তার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এবার আসা যাক আসল প্রশ্নে, ট্রাম্প কি সত্যি ইউরোপ থেকে সেনা সরাতে পারবেন? পেন্টাগনের হিসাব বলছে শুধু জার্মানি, ইতালি আর স্পেনে মোট 53,000-এর বেশি মার্কিন সেনা আছে। পুরো ইউরোপের সংখ্যাটা প্রায় 68,000। এই বিশাল বাহিনী রাতারাতি গুটিয়ে নেওয়া অত সহজ নয়। জার্মানির রামস্টেন ইয়ার্স,
ইতালির নেপলস এবং ভিজেন্টার ঘাঁটি, স্পেনের জিব্রাল্টার সংলগ্ন নৌঘাঁটি। এগুলো শুধু ব্যারাক নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধেও এগুলো লজিস্টিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। জার্মানির ল্যান্ডস্টো হাসপাতাল ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আহত মার্কিন সেনাদের চিকিৎসার একমাত্র বড় কেন্দ্র। তার উপর আছে আইনের দেওয়া 2026 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট স্পষ্ট বলছে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা 75,000-এর নিচে নামানো যাবে না। কংগ্রেস এই ব্যাপারে ট্রাম্পের পথ আটকে দিতে পারে, আগেও দিয়েছে। 2020 সালেও একই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের বাধায় সে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তাহলে কি সব কথার কথা? পুরোটা নয়। পেন্টাগন জার্মানি থেকে 5,000 সেনা সরানোর ঘোষণা দিয়েছেন। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট। ইউরোপীয় মিত্ররা যদি আমেরিকার যুদ্ধে কাঁধ না মেলায়, তাহলে আমেরিকার ছাতাও সরে যাবে। কিন্তু এই ছাতা সরানো যতটা সহজ বলছেন ট্রাম্প, বাস্তবে ততটা নয়। আর ইরান সেটা জানে বলেই নির্বিকারে বসে শত্রুর ঘরের আগুন দেখছে। আগুনের পাখি জেগে উঠছে। ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস পেয়েছে। কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা, সব বুঝতে কোনো সমবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙ্গুল ট্রিগার। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।